তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, শুরু হলো তোমার আকাশ তোমার বাতাস। আর সেই অনুষ্ঠানে রবি ঠাকুরের গান এবং কথা নিয়ে ফিরে এসেছি আমি, সৌমিত্র চট্টোপাধ্যায়। আজকে অঘ্রাণ ফুরলো, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা সেই রকমই বলছে। আর অঘ্রাণের সেই সংক্রান্তির দিনে আমি নিয়ে এসেছি অন্য এক গল্প। আজ শীতের এই সুসময়ে রোদ্দুর যখন নরম হয়েছে, হাওয়ায় কমলা লেবু আর ক্রিকেটের গন্ধ, ওই দেখুন ছুটির বাঁশি বাজলো ওই নীল গগনে, তখন এই গল্পটাই আপনাদের শোনাতে ইচ্ছে করছি। না, ঠিক ছুটির দিনের গল্প এ নয়। অন্তত প্রচলিত অর্থে ছুটির দিনে যে উৎসবের রেশটা আমরা সারাক্ষণ ধরে রাখতে চাই, তেমন হাসি গানের গল্প এটা নয়। আমি পাল্টা বলবো, একটি রবীন্দ্র গানের কথা টেনে বলবো, এ কি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা? আমরা কি তার বাইরে গিয়ে কিছু ভাববো না? জানি আজ অনুষ্ঠানে আপনারা কি শুনবেন তা জানার জন্য কৌতূহল হওয়া খুবই স্বাভাবিক, তাই বলি দেওয়া যাক। আজ আমি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি রাত্রির কথা বলবো। সেই রাত, যার ঠিক আগের দিন মারা গিয়েছেন কবির কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর। সেও ছিল এক অঘ্রাণ, ঠিক 100 বছর আগে, বঙ্গাব্দ 1314 7ই অঘ্রাণ। সেই মৃত্যুর পরের দিনটিতে রেলগাড়িতে চলেছেন রবীন্দ্রনাথ। রাত গভীর হয়েছে, সমস্ত চরাচর ধুয়ে যাচ্ছে জ্যোৎস্নায়। কবি জেগে আছেন একা। অগ্রহায়ণের রাত 1314। স্থানটি ঠিক জানা যায় না, নথি নেই। হয়তো বাংলা বিহারের মধ্যবর্তী কোনো অঞ্চল। হেমন্ত নিশীথে দিগন্ত অব্দি ভেসে যাচ্ছে বিপুল চন্দ্রকিরণে। সেই মায়াবী জ্যোৎস্নার মধ্যে ধাবমান একটি রেলগাড়ি। সেই রেলের একটি কামরায় বিনিদ্র বিমুগ্ধভাবে বহির্জগতের দিকে তাকিয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই জ্যোৎস্না, আধার, রেলগাড়ি এবং নিদ্রাহীন এক মানুষের কথা, এই সবই পরে টুকরো টুকরো ভাবে ফিরে আসবে তার নানা লেখায়। যেমন এই ঘটনার 33 বছর পরে, জীবনের প্রায় শেষ বেলায় তিনি লিখবেন, এ প্রাণ রাতের রেলগাড়ি দিল পাড়ি, কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম, অসীম আধারে কালি লেপা কিছু নয় মনে হয় যারে, নিদ্রার পারে রয়েছে সে পরিচয় হারা দেশে। ক্ষণ আলো ইঙ্গিতে উঠে ঝলি, পার হয়ে যায় চলি, অজানার পরে অজানায়, অদৃশ্য ঠিকানায়। অতি দূর তীর্থের যাত্রী, ভাষাহীন রাত্রি, দূরের কোথা যে শেষ ভাবিয়া না পাই উদ্দেশ। চালায় যে নাম নাহি কয়, কেউ বলে যন্ত্র সে, আর কিছু নয়। মনহীন বলে তারে, তবু অন্ধের হাতে প্রাণ মন সঁপি দিয়া বিছানা সে পাতে। বলে সে অনিশ্চিত, তবু জানে অতি নিশ্চিত তার গতি। নামহীন যে আছে না, বারবার পার হয়ে যায়, অগোচরে যারা সবে রয়েছে সেটায়, তারই যেন বহে নিঃশ্বাস। সন্দেহ আড়ালেতে মুখ ঢাকা, জাগে বিশ্বাস। গাড়ি চলে, নিমেষ বিরাম নাই আকাশের তলে, ঘুমের ভিতরে থাকে অচেতনে কোন দূর প্রভাতের প্রত্যাশা নিদ্রিত মনে। এই রেলযাত্রার বছর 13 বাদে লেখা একটি গানে দেখা দেবে পূর্ণচাঁদের মায়া। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই দিয়ে সেই গানের সূচনা হলো বটে, তবে দ্রুতই তাতে ভেসে আসবে এক জেগে থাকা জাগরুক মানুষের কথা। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। বসন্ত সমীরণ মাতাল হয়েছে যদিও, জনতা চলেছে উৎসবে, তবু এই এক নম্র প্রতীক্ষার কাল। এই নিরালায় আপন কোণে জেগে থাকার প্রহর। জেগেই তো আছেন তিনি। রেলগাড়ি চলেছে প্রান্তর চিরে, চাঁদের আলো ধরা দিয়েছে ভূমিতে। কামরায় তাঁর চোখে আজ ঘুম নেই। স্বাভাবিক, কারণ এই মুহূর্তে তিনি পুত্র শোকার্ত পিতা।
একদিন আগেই মারা গিয়েছে কনিষ্ঠ পুত্র নিতান্তই বালক সমীন্দ্রনাথ। সেই ক্ষত তখনও টাটকা, রক্তক্ষরণ থামেনি হৃদয়ে। তাহলে কি অশ্রুধারায় এবার সুর হারালেন রবীন্দ্রনাথ? আদর করে তিনি যার নাম দিয়েছিলেন সমী ঠাকুর, 11 বছরের সেই বালকের মধ্যে শিশুকাল থেকে দেখা গিয়েছিল প্রতিভার নানা গুণপনা। বাবারই আদলে গড়া যেন। লোকে বলে যে রবি কাকার ছোট ছেলে সমীন্দ্রই বেশি তার মতো দেখতে ছিল। সমী অল্প বয়সেই বিসর্জনের মতো শক্ত নাটকের কবিতাও অনর্গল মুখস্থ বলতে পারত। দুলে দুলে রবি কাকার উপাসনা করাও নকল করত। হেমলতা বৌঠানের কাছে শুনেছি বাপের টেবিলে বসে নাকি তার মতো লেখক হবার অভিনয় করত। লিখছেন ইন্দিরা দেবী চৌধুরানী। একই কথা সমীন্দ্রনাথের দিদি মীরা দেবীরও। সমী কতকটা বাবার গুণ পেয়েছিল। মনে হয় বড় হলে বাবার মতো ভালো অভিনয় করতে পারত। আর যার সঙ্গে এত তুলনা, তিনি নিজে কি বলছেন? ছড়ানো ছিটানো নানা উল্লেখের মধ্যে 2টি চিঠির টুকরো উদ্ধার করা যেতে পারে। সমী তোর সুরেন দাদার মহাভারতটা দিন রাত্রি পড়ে শেষ করে ফেলেছে, তাই ভারী আনন্দে আছে। আজকাল সে রাজস্থান পড়তে প্রবৃত্ত। তার নিচের ঘরটা গুছিয়ে নিয়েছে, সময় পেলেই সেইখানে বসে তার বাংলা বই পড়ে। এটা লিখেছিলেন কার্তিক মাসে 1313 বঙ্গাব্দে। কিংবা আবার আরেক জায়গায় লিখছেন, সমী ঠাকুর সেদিন লাইব্রেরির বই গোছাতে অতিরিক্ত পরিশ্রম করাতে জ্বরে পড়েছে। জ্বরে পড়ে খুব গান ও কাব্যালোচনা করছে। আজকাল হঠাৎ তার গানের উৎসাহ অত্যন্ত বেড়ে উঠেছে। প্রায়ই একই লাবণ্যে পূর্ণ প্রাণ গেয়ে গেয়ে বেড়াচ্ছে। সুর যে খুব বিশুদ্ধভাবে প্রয়োগ করছে সত্যের অনুরোধে, তা আমি বলতে পারি না। 8ই বৈশাখ এটা লিখেছিলেন 1314 বঙ্গাব্দে। এই সব পত্ররাজির ছিন্ন সূত্র থেকেই বোঝা যায় কনিষ্ঠ পুত্রের প্রতি কতটা স্নেহার্দ্র ছিলেন রবীন্দ্রনাথ। সেই পিতৃ হৃদয় ছায়া ফেলেছিল রচনাতেও। শিশু কাব্যে নানাভাবে নানা মুহূর্তে যে খোকার ছবি উজ্জ্বল, সেই খোকা স্পষ্টতই সমীর আদলে গড়া। তবে আমি যাই গো তবে যাই, ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই, মাগো যাই। হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে, ধরতে আমায় পারবি নে তো হাতে। জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ, স্নানের বেলা খেলবো তোমার সাথে। বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববি মোরে, ঝরঝরানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে। খোকার লাগি তুমি মাগো অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো। তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাব চুমো। স্বপন হয়ে আখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাব তোমার ঘুমের মধ্যখানে। জেগে তুমি মিথ্যে আসে, হাত বুলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাব কোথায় কে তা জানে। পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে। আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরবো সকল কাজে। পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকেই কোলে। রবীন্দ্র গ্রন্থাবলীর সম্পাদক মোহিতচন্দ্র সেন যখন অনামনি এক পাঠিকার হয়ে মৃদু অনুযোগ করলেন, আপনি খোকাদের কথা যেমন লিখেছেন খুকিদের কথা তেমন করে লেখেননি, জবাবে রবীন্দ্রনাথের প্রথম যুক্তি এই যে নিজের শিশুকালটাকে তিনি যেহেতু খোকার চোখেই দেখেছিলেন, খুকির চোখে নয়, তাই হয়তো এমন অন্যায় রকম পুরুষ পক্ষপাত। তাছাড়া আরেকটি কথা আছে,
খোকা এবং খোকার মার মধ্যে যে ঘনিষ্ঠ মধুর সম্পর্ক, সেইটে আমার গৃহস্মৃতির শেষ মাধুরী। তখন খুকি ছিল না, মাতৃশয্যার সিংহাসনে খোকাই তখন চক্রবর্তী সম্রাট ছিল। সেই অস্তমিত মাধুরীর সমস্ত কিরণ ও বর্ণ আকর্ষণ করে আমার অশ্রু বাষ্প এইরকম খেলা খেলছে, তাকে নিবারণ করতে পারিনি। গৃহকোণ থেকে গৃহিণী আগেই বিদায় নিয়েছিলেন। ঘটনাচক্রে মৃণালিনী দেবীর মৃত্যুদিনে 7ই অগ্রহায়ণ সোমেন্দ্রনাথের অকাল প্রয়াণ এসে গৃহমাধুরীর শেষটুকু কেড়ে নিল। বেদনা কি ভাষায় প্রকাশ পায়? তার চেনা একটা আদল আছে বটে, কিন্তু মুঙ্গেরে সোমেন্দ্রনাথের যখন জীবনান্ত, তখন ব্যথিত পিতার নিষ্কম্প মূর্তি। শরীর অসুস্থ, বহরমপুর থেকে বঙ্গীয় প্রাদেশিক সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব সেরে ফিরেছেন সদ্য। সেখানে অনিয়মবশত সর্দি হয়েছিল, সর্বোপরি অর্শের কারণে প্রভূত রক্তক্ষরণ হয়েছিল। বাসনা ছিল বোলপুরে গিয়ে কয়েকদিন কাটবে বিশ্রামে। এমন সময় মুঙ্গের থেকে টেলিগ্রাম, কলেরায় আক্রান্ত হয়েছে সোমেন্দ্রনাথ। 1 অগ্রহায়ণ মুঙ্গেরে ট্রেনে উঠলেন রবীন্দ্রনাথ, সঙ্গে একজন চিকিৎসক। ইতিমধ্যে টেলিগ্রাম করেছেন শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক ভূপেন্দ্রনাথ সান্যালকে দ্রুত মুঙ্গেরের উদ্দেশ্যে রওনা হন। পরের কয়েকটি দিন জীবন মৃত্যুর টান পোড়েনে আলো ছায়াময়। একদিকে বালকের নিভে আসা আয়ু, অন্যদিকে অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ চিকিৎসকদের নিয়ে শুশ্রূষাকারীদের আকুল প্রচেষ্টা। ভূপেন্দ্রনাথের স্মৃতিচারণায় সেই ছবিটি জীবন্ত। গিয়া দেখিলাম সমী একটু ভালোই আছে। সমীকে জিজ্ঞাসা করিলাম, তুমি কেমন আছো? সমী নিজেই বলিল, ভালো আছি। শুনিয়া আনন্দ হইল এবং আশাপ্রদ বলিয়া বোধ হইল। ডাক্তাররা কোনো আশঙ্কা নাই বলিতেছেন। আমি ডাক্তার সৌরীন্দ্রমোহন গুপ্তকে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, পথ্য না পাওয়া পর্যন্ত কোনো বিশ্বাস নাই। প্রথম রাত্রে রবীন্দ্রনাথ আমাকে বলিলেন, সমী 2-3 দিনের মধ্যে একটু সুস্থ হইলেই একটি 2য় শ্রেণীর গাড়ি রিজার্ভ করিয়া তাহাকে লইয়া আপনিও আমি কলিকাতায় চলিয়া যাইব। এই আশা অবশ্য দীর্ঘস্থায়ী হল না। বালকের প্রাণশক্তি ফুরিয়ে এলো দ্রুত। সেই দিনই শেষ রাত্রের দিকে সমীর হঠাৎ পীড়া বৃদ্ধি পাইল। 2 ভাই ডাক্তারকে তখনই ডাকা হইল। তাহারা উঠিয়া নূতন ঔষধের ব্যবস্থা করিলেন। ঔষধ ও শুশ্রূষা চলিতে লাগিল, কিন্তু পরদিন প্রাতেও পীড়ার বেগ হ্রাস না পাইয়া বরং বৃদ্ধি পাইতে লাগিল। আমাদের মনে নূতন আশঙ্কা দেখা দিল। রবীন্দ্রনাথের ইচ্ছা হইল হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা করা হোক। মুঙ্গেরে যেসব হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন তাদের সকলকেই ডাকা হইল। সৌভাগ্যবশত সেই সময় প্রসিদ্ধ চিকিৎসক নগেন্দ্রনাথ মজুমদার মহাশয় উপস্থিত ছিলেন। তিনি মনমোহনবাবুর সহপাঠী এবং অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক উভয় চিকিৎসাতেই সুপণ্ডিত। তিনি দেখিয়া ঔষধের ব্যবস্থা করিতে লাগিলেন। ঔষধের সিলেকশন খুব সুন্দর হইতেছে, কারণ ঔষধ প্রয়োগ মাত্রই বেশ ফল পাওয়া যাইতে লাগিল। কিন্তু 8 ঘণ্টার বেশি তাহা স্থায়ী হয় না দেখিয়া সকলেই হতাশ হইল। ক্রমেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হইতে লাগিল। আমি সারা রাত্রি সমীর পাশে বসিয়া রহিলাম। রবীন্দ্রনাথ পাশের ঘরেই জাগিয়া বসিয়া রহিলেন। যতই রাত্রি শেষ হইতে লাগিল, ততই সমীর জীবন প্রদীপ নির্বাণোন্মুখ হইতেছে বোধ হইতে লাগিল। রাত্রি প্রভাত না হইতেই সব শেষ হইয়া গেল। অন্ধকারের যে লগ্নে সমীর জীবনাবসান, হয়তো সেই মুহূর্তটি ফিরে এসেছিল কয়েক বছর বাদে ডাকঘর নাটকের মৃত্যুলগ্ন এই অংশে। মোড়লের প্রবেশ। মোড়ল বলছে, কে রে ছোঁড়া? ঠাকুরদা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়ায়। আরে আরে চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে
আমার মা আমার বাবা যেন শিয়রের কাছে কথা করছেন। মাধব দত্তের প্রবেশ। মোড়ল বলছে, ও হে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোঁড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। অমল চমকিয়া উঠিয়া, সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব? একখানা অক্ষর শূন্য কাগজ দিয়া। হা 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 হা, এই যে তাঁর চিঠি। অমল বলছি, আমাকে ঠাট্টা করো না। ফকির, ফকির, তুমি বলো না, এই কি সত্যি তাঁর চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্য তার চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না, এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার একদণ্ড ভালো লাগছে না। মাধব দত্ত হাত জোড় করিয়া, মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? ঠাকুরদা উঠে বলছে, পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? মাধব বলে, আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ, আমি খেপেছি। তে আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন, তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? মোড়ল হা হা করে হেসে উঠছে। হা 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 হা, উনি আরো একটু না খেপলে তো শুনতে পাবেন না। অমল বলছে, মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছ। তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে, এ আমি মনে করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে ঢং 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 ঢং, সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ঠাকুরদা বলছি, ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। বাহিরে দ্বারে আঘাত। মাধব দত্ত বলছে, ও কি, ও কে, এ কি উৎপাত? বাহির হইতে, খোলো দ্বার। মাধব দত্ত, কে তোমরা? বাহির হইতে, খোলো দ্বার। মাধব দত্ত, মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। মোড়ল বলছে, কে রে? আমি পঞ্চানন মোড়ল, তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার। শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, যত বড় ডাকাতি হোক না। মাধব দত্ত জানলা দিয়া মুখ বাড়াইয়া, দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। রাজদূতের প্রবেশ। রাজদূত, মহারাজ আজ রাত্রে আসবে। মোড়ল, কি সর্বনাশ! কত রাত্রে দূত? কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তাঁর বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। রাজকবিরাজের প্রবেশ। রাজকবিরাজ, এ কি? চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত দেয়া, বাবা, কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছে। সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন,
তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। তিনি সব চিনিয়ে দেবেন। মাধবের প্রতি বলছেন, এই ঘরটি রাজার আগমনের জন্যে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। মোড়লকে নির্দেশ করিয়া, ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। অমল তখন বলছে, নানা কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসুনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এ ঘরে রইলেন। মাধব দত্ত অমলের কানে কানে বলছে, বাবা, রাজা তোমাকে ভালোবাসেন। তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তাঁর ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। মাধব দত্ত ললাটে করাঘাত করিয়া, হায় আমার কপাল! পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? দুধ বলে, তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতুম না। মোড়ল বলছে, আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। রাজকবিরাজ বলছে, কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। মাধব দত্ত ঠাকুরদার প্রতি, ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছে কেন? আমার কেমন ভয় হচ্ছে। এই যা দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? ঠাকুরদা শুধু বলেন, চুপ করো অবিশ্বাসী, কথা কয়ো না। সুধার প্রবেশ। অমল! রাজকবিরাজ বলেন, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসোকে ডাকবেন তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি। রাজকবিরাজ অমলের শিয়রেই ছিলেন, তবে নির্ঘুম সেই রাতে রবীন্দ্রনাথ পুত্রের শিয়রের কাছে বসেননি। এমনকি শ্মশানে শেষকৃত্যের সময়ও তিনি অনুপস্থিত। ভূপেন্দ্রনাথকে ডেকে শুধু বললেন, এই সময়ের যাহা কিছু কৃত্য আমি করিয়া দিলাম, এখন অবশেষ যাহা কর্তব্য আপনি করুন। ব্রাহ্মণের মতনই সমীর শেষকৃত্য যেন হয়, আর আমার কিছু বলিবার নাই। সমীন্দ্রনাথের উপনয়ন সংস্কার হয়নি, সেই জন্যই হয়তো প্রয়োজন ছিল এই নির্দেশ। ওইটুকু বাদ দিলে সেই মুহূর্তে কবির সম্বল শুধু গাঢ় নৈঃশব্দ। কিংবা হয়তো কথা বলছেন তিনি অন্যকে নয়, নিজেকে। সমস্ত কোলাহল বারণ হওয়ার পর এইবার আত্মসংলাপে মগ্ন হওয়ার সময় এলো। হয়তো ভাবছেন, কেন আজ আপনাদের শোনাতে বসেছি এই কাহিনী? শীতের এই মিঠে সকালে কেন এমন আর্ত গল্প? কি জানি, হয়তো কেউ কেউ জীবনানন্দের কথা টেনে বলবেন, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আমার উত্তর ঠিক একটা নয়, দুটো। এক, সমীন্দ্রনাথের মৃত্যু শতবর্ষে সেই অকাল প্রয়াত বালককে স্মরণ করার একটা কর্তব্য বোধহয় থেকেই যায়। দ্বিতীয়ত, সেই স্মরণের মধ্যে দিয়ে বেরিয়ে আসে রবি ঠাকুরের জীবনের এক আশ্চর্য উন্মোচন। আর যখন বেজে উঠছে এইসব কথা,
তখন এক লহমা অন্য সব কাজ একটু সরিয়ে একবার ভাবুন, সদ্য সন্তান হারা এক পিতার কথা। সেই সন্তান তার প্রাণাধিক, কিন্তু অকালে মাত্র বালক বয়সে নিভে এলো তার জীবনদীপ। কিভাবে সেই শোক সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর? যেভাবে সহ্য করেছেন এর আগে একের পর এক মৃত্যু শোক। সোমেন্দ্রনাথের মৃত্যুলগ্নের পাশেই থাক জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এই ঘটনার 5 বছর আগের এক রাত্রি, কবি পত্নী মৃণালিনী দেবীর জীবনাবসানের রাত্রি, সমীরই মৃত্যুদিনের তারিখ 7ই অঘ্রাণ। বর্ণনা দিচ্ছেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ভাই বোনদের সকলকে সে রাত্রে বাবা পুরনো বাড়ির তেতলায় শুতে পাঠিয়ে দিলেন। একটি অনির্দিষ্ট আশঙ্কার মধ্যে আমাদের সারা রাত জেগে কাটল। ভোরবেলায় অন্ধকার থাকতে বারান্দায় গিয়ে লালবাড়ির দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলাম। সমস্ত বাড়িটা অন্ধকারে ঢাকা, নিস্তব্ধ, নিঝুম, কোনো সাড়া শব্দ নেই সেখানে। আমরা তখনই বুঝতে পারলুম আমাদের মা আর নেই, তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ তো ছেলের স্মৃতি, কিন্তু পত্নীর শিয়রে থাকা রবীন্দ্রনাথ রাতভর কি করলেন তিনি? সে খবরটি মিলছে হেমলতা দেবীর স্মৃতিচারণায়। রাত্রে আমার স্বামী এসে বললেন, খুড়ির মৃত্যু হয়েছে, কাকামশাই একলা ছাদে চলে গেছেন, বারণ করেছেন কাউকে কাছে যেতে। প্রায় সারা রাত কবি ছাদে পায়চারি করে কাটিয়েছেন শোনা গেল। মৃণালিনী দেবীর এই মৃত্যু রজনীর সঙ্গে মিলে যাচ্ছে ভূপেন্দ্রনাথের বর্ণনায় স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথের ছবি। শেষ মুহূর্ত পর্যন্ত চূড়ান্ত লড়াই করছেন, আর রোগীর মৃত্যুর কোলে ঢলে পড়া মাত্রই নির্জনে চলে যাচ্ছেন তিনি। তার মৌন এত প্রগাঢ় যে সাথীদেরটা ভীত করে তুলছে। শোকের মুহূর্তে তারা অশ্রুতেই অভ্যস্ত, যেন সেই অশ্রু বয়ে চলে বিলাপের ধারায় ধারায় ক্রমাগত। এমনটাই তো চিরাচরিত। ভূপেন্দ্রনাথ ব্যতিক্রম নন। তার কলমে সমীর মৃত্যুদিনের বর্ণনাটি এইরকম: আমি ও শ্রীশবাবু তখন রবীন্দ্রনাথের গৃহে প্রবেশ করিলাম। শ্রীশবাবু অত্যন্ত ব্যাকুল হইলেন, চক্ষে তাহার ধারা আর থামে না। আমার চক্ষেও ধারা বহিতেছিল। এই সময়ে রবীন্দ্রনাথের চক্ষেও ধারা বহিতে লাগিল। আমি তাহার অশ্রুপাত দেখিয়া যেন একটু আশ্বস্ত হইলাম। তাহার সেই নিশ্চল গম্ভীর ভাব ও শোকপূর্ণ অবস্থা দেখিয়া মনে বড় আতঙ্ক জন্মিতেছিল। চক্ষের জল যেই নামল, ভরসা পেলেন তিনি। অথচ ততক্ষণে অশ্রু নদী উন্মুক্ত হয়েছে, আর ঘরে আধা বাইরে আধার দোটানা পেরিয়ে স্বরচিত এক জগতে প্রবেশ করেছেন রবি ঠাকুর। একটি প্রান্তে কথা ফুরুচ্ছে, জমে উঠছে নীরবতা, এবং গভীর নির্জন বাসে সেই অনন্য নীরবতাই তখন কবির আশ্রয়। বস্তুত এই নীরবতা অশেষের সুরে পূর্ণ। যে প্রশ্নের সামনে আমরা থমকেছিলাম, সমীর মৃত্যু রাতে তীব্র শোকের মুখে কি শেষ পর্যন্ত সুর হারিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই জিজ্ঞাসার উত্তর পাওয়া যাবে এবার। উত্তর দেবেন তিনি এই ঘটনার 25 বছর পরে কন্যা মীরা দেবীকে লেখা একটি চিঠি। চিঠির তাৎক্ষণিক উপলক্ষ ছিল মীরা দেবীর পুত্র নীতীন্দ্রনাথের অকাল মৃত্যু। তবে একটি মৃত্যুর বিষাদ ছুঁয়ে তিনি চকিতে ফিরে গেলেন সেই হেমন্তের রাতে মুঙ্গেরে। তিনি লিখছেন, যে রাত্রে সমী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম, বিরাট বিশ্বসত্তার মধ্যে তার অবাধ গতি হোক, আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে। হ্যাঁ, ডাকঘরের রাজকবিরাজ অমলের মৃত্যুর সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন আকাশের অসীম ইঙ্গিত। আর এও হয়তো নিছক ঘটনাচক্রই যে শিশু কাব্যে খোকা নামের কবিতাতেও তো এইভাবেই নবজাতককে বিশ্বলোকের হাতে তুলে দেওয়া হয়েছিল। এই যে খোকা তরুণ তনু নবীন মেলে আঁখি, ইহার ভার কিলবে আজি তোমরা জানো তাকি, হিরণময় কিরণ ঝোলা যাহার এই ভুবন দোলা,
তপন শশী তারার কোলে দেবেন এনে রাখি। এখানে যে আশীর বচন, তাই যেন ফিরে এলো এই বিচ্ছেদের বেশি। তোমারে যেন না করি সংশয়, দুঃখ রাতেও যিনি এমন বিশ্বাসে নম্রশীর থাকতে পারেন, তিনি এবার নিজের মুখোমুখি হবেন আকাশতলে একলা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে, তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। আমার জীবনে নিরন্তর ভিতরে ভিতরে একটি সাধনা ধরে রাখতে হয়েছে। সেই সাধনা হচ্ছে আবরণ মোচনের সাধনা, নিজেকে দূরে রাখবার সাধনা, আমাকে আমি থেকে ছাড়িয়ে নেবার সাধনা। জানাবেন রবীন্দ্রনাথ সমীর মৃত্যুর 22 বছর পরে পথে ও পথের প্রান্তের মধ্যে। তারিখটা ছিল 6 কার্তিক 1336। সেই সাধনারই একটি ছবি দেখা দিল সেই অগ্রহায়ণের রাতে। আমাকে আমি থেকে ছাড়িয়ে নেবার সাধনা, আপন হতে বাহির হওয়া একদিকে, আবার আত্মসন্ধানও যে বটে তাও মিথ্যে নয়। সেই কবে 1894-তে ইন্দিরা দেবীকে একটা চিঠিতে লিখেছিলেন রবীন্দ্রনাথ, আমরা হঠাৎ দেখতে পাই আমরা আমাদের সুখ দুঃখের চেয়ে বড়, আমরা প্রতিদিনের বন্ধন থেকে মুক্ত। হঠাৎ দেখতে পাওয়ার তেমনই এক বিরল নিভৃত লগ্ন এলো সেই ফেনীল জ্যোৎস্নায় রেল ভ্রমণে। সমীর যে রাত্রে গেল, তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্য আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে, কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন হয়ে না যায়। যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে। যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে। স্তব্ধ গীতি ভ্রষ্ট নীড় পড়িবে ধুলায় অরণ্যের আন্দোলনে। শুষ্কপত্র জীর্ণ পুষ্প সাথে পথচিহ্নহীন শূন্যে যাব উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পরপারে। কতকাল এই বসুন্ধরা আতিথ্য দিয়েছে, কভু আম্রমুকুলের গন্ধে ভরা পেয়েছে আহ্বান বাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর। অশোকের মঞ্জরি সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর, দিয়েছি তা প্রীতিরসে ভরি। কখনো বা ঝঞ্ঝাঘাতে বৈশাখের কণ্ঠ মোর রুধিয়াছে, উত্তপ্ত ধুলাতে পক্ষ মোর করেছে অক্ষম। সব নিয়ে ধন্য আমি প্রাণীর সম্মানে। এপারের ক্লান্ত যাত্রা গেলে থামি, ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে বন্দনা করিয়া যাব এই জন্মের অধিদেবতারে। সুর হারালো না, বরং নতুন করে বেজে উঠল নিখিলের হৃদয় স্পন্দে। এবং ছবিটাকে এইভাবে তো দেখা যেতে পারে যে কবির মধ্যেই যেন তৈরি হয়ে গেছে একটি বিভাজন, দুই সত্তা, দুই আমি। একজন বেদনায় স্তব্ধ,
তো অন্যজনের কণ্ঠ সর্বদাই মুখর, সাঁঝ সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে। একজন যদি বাঁধনে ধরা দেয়, অন্যজন তাকে মুক্ত। এই আশ্চর্য দোলাচলের কথা ফিরে ফিরে আসে বেশ কিছু রচনায়। যেমন গীতাঞ্জলি পর্বের কিছুদিন পরে বাঁধা একটি গানে তিনি স্পষ্টই বলবেন, এই যে আমি ওই আমি নই, আপন মাঝে আপনি যে রই, যাইনে ভেসে মরণ ধারাবে। এই আমির থেকে যখন স্পষ্টভাবে সরে যাচ্ছে ওই আমি, তখন নিবিড় বেদনা তাকে সংহত করছে, আরো আনছে মুক্তির বোধ। সেই মুক্তির বশেই তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ওই আমি থেকে। ওই আমি বলতে একটু ক্ষয়ে ক্ষতি লাগে, একটু ঘায়ে ক্ষত জাগে, সেই আমি যে কিনা জীবনভর মরণ ধারায় আর্ত রক্তাক্ত। ক্ষত যত, ক্ষতি যত সঞ্চিত হয়ে আছে এই জীবনে, তার সালতামামি থাক। এখন তিনি ক্রমশ ছড়িয়ে পড়ছেন চরাচরময়, ভবন থেকে ভুবনে। কিভাবে, তার একটা দৃষ্টান্ত পুনশ্চর বিশ্ব শোক। 11ই ভাদ্র 1339 লেখা এই কবিতায় দৌহিত্র নীতীন্দ্রনাথের অকাল প্রয়াণের ব্যথা, পাশাপাশি বিশ্বলোকে ছড়িয়ে যাওয়ার বাসনা স্পষ্ট। এই ব্যথাকে আমার বলে ভুলব যখনই, তখনই সে প্রকাশ পাবে বিশ্বরূপে। মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় কি চিঠিতে লিখছেন, যে সংবাদ শুনিয়াছেন তাহা মিথ্যা নহে। ভোলা মুঙ্গেরে তাহার মামার বাড়ি বেড়াইতে গিয়াছিল, সমীয় আগ্রহ করিয়া সেখানে বেড়াইতে গেল, তাহার পরে আর ফিরিল না। চিঠির তারিখ 19 অগ্রহায়ণ। ওই আমির বেদনা থরথর করছে শেষ 5টি শব্দে, তাহার পরে আর ফিরিল না। অথচ 27 অগ্রহায়ণে দেখা দিচ্ছে যে গান, তাতে বেদনার সঞ্চার স্তিমিত, জেগে উঠছে প্রার্থনা। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এবং ওই অগ্রহায়ণী লেখা আরেকটি গান তো আলোর ইন্দ্রিয় ঘন বন্দনা। প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে, প্লাবিত করিয়া নিখিল দুলক ভুলকে, তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া। জীবন ভরে উঠছে নিবিড় সুধায়, এই গানই বলেছেন তিনি। একটি ভোরবেলার কথা ধরে রইল এখানে। নবজন্মের ভোর যেন, জন্মের প্রথম শুভক্ষণ ফিরে আসছে দুঃখ রাতের শেষে। এই আঁধার তাকে আচ্ছন্ন করতে চেয়েছিল, অথচ আলোর ইশারা খুঁজে নিচ্ছেন তিনি। কত অসহ্য দুঃখ বেদনা ঘরে ঘরে আছে, কাল প্রতিদিন তা একটু একটু করে মুছে দিচ্ছে। আমার জীবনের উপরেও সেই বিশ্বব্যাপী কালের হাত কাজ করছে। আর এই জগৎজোড়া আরোগ্যের কাজকে যেন একটুও কঠিন না করি, শোক দুঃখের চলাচল সহজ হয়ে যাক, প্রাত্যহিক দিনযাত্রাকে বাধা না দিক। মীরা দেবীকে লেখা সেই চিঠির মধ্যেই এইভাবে সূত্রটি ধরিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ। জানিয়ে দিচ্ছেন আরোগ্যের ইশারা কোন পথে। কিছুদিন পরে জগদীশচন্দ্র যখন তাকে সহানুভূতি জানাবেন, জবাবে তিনি তো স্পষ্টই বলবেন, দেশের এই দারুণ লাঞ্ছনার সময়ে নিজস্ব দুঃখ নিয়ে পড়ে থাকা শোভা পায় না মোটেই। আমাদের চারিদিকে এত দুঃখ, এত অভাব, এত অপমান পড়িয়া আছে যে নিজের শোক লইয়া অভিভূত হইয়া এবং নিজেকেই বিশেষ রূপে দুর্ভাগ্য কল্পনা করিয়া পড়িয়া থাকিতে আমার লজ্জা বোধ হয়। শোকে অভিভূত থাকার অবকাশও কি ছিল? দিনলিপিতে প্রশান্ত কুমার মহলানবিশ জানাচ্ছেন, সমী মারা যায় ভাগলপুরে, মুঙ্গেরে, তখন গোড়া চলেছে। রামানন্দবাবুর কাছে শুনেছি সেবার আর গোড়ার ইনস্টলমেন্ট আসবে না ভেবে কাগজ ছাপা হয়ে যায়, কিন্তু সমী মারা যাওয়ার দিন আর তার পরের দিন তাড়াতাড়ি লিখে কবি ঠিক সময় লেখা পাঠিয়ে দেন। রামানন্দবাবু পরে ছাপিয়ে বের করেন। দুঃখের দিনে লেখনীকে বলি লজ্জা দিও না, মনে পড়ে যাবি। তবে গোড়ার সেই মাসের কিস্তি সমীর মৃত্যুর ঠিক পরেই লেখা হয়েছিল কিনা সে বিষয়ে অবশ্য সামান্য সংশয় আছে। এই মৃত্যুর মাসখানেক আগেই 1 কার্তিক তারিখের একটি চিঠিতে লেখক নিজেই ইঙ্গিত দিচ্ছেন
অবসর পেয়ে অন্তত মাস তিনেকের লেখা এগিয়ে রাখছেন তিনি। গোরার কিস্তি সমীর মৃত্যুর পরে লেখা হোক বা না হোক, এই ছোট্ট সংশয় শেষ পর্যন্ত কোনো ছাপ রাখে না। তবু কথাটা এই যে এমনকি মৃত্যুঘাতেও তার গান ভঙ্গ হচ্ছে না, কেননা সেই সঙ্গীত তিনি বেঁধেছেন বিষম ব্যথায় অশেষের ছন্দে। সেই ছন্দবন্ধনটি ধরতে গেলেই আমাদের সামনে জীবন্ত হয়ে উঠবে প্রান্তরময় অলৌকিক একটি জ্যোৎস্না, একটি ধাবমান রেলগাড়ি এবং এক বিনিদ্র মানুষ। চতুর্দিকে চরাচরের যাবতীয় প্রাণ অপ্রাণ সকলে যেন বেজে উঠেছে সুরে, এমনটাই দেখছেন তিনি। নিদ্রাহারা রাতের সেই গানটি ছোঁয়া কঠিন, কারণ ভাঙনের পথে না এগোলে সেই গানের খোঁজ পাওয়া যায় না। বহু বাসনায় চেয়ে চলেছি তো সবাই যার যার নিজস্ব জীবনে, কিন্তু তার মতো যদি ওই আমির বেড়া থেকে মুক্ত হতে পারি কোনোদিন, যদি বলতে পারি তবে নিশীথ গগন জুড়ে আমার যাক সকলে উড়ে, তাহলে সেই প্রলয়ের মধ্যে গভীর সর্বনাশে ধরা দেবেন রবি ঠাকুর। বোঝা যাবে তখনই মৃত্যুও কিভাবে শিল্প হয়ে ওঠে আশ্চর্য এক জীবন শিল্পীর হাতে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চিরসমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যেরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। আমার আজকের এই নিবেদন শেষ হয়ে এলো। যদি আপনাদের শীত সকালের মধুর উপভোগে কোনো বেসুর নিয়ে আসি, তার জন্যে মার্জনা চেয়ে নিচ্ছি আমি। কিন্তু আজকের এই অনুষ্ঠান, অগ্রহায়ণের এই অন্তিম দিন যেন একটি দর্পণ। তাতে জেগে আছে 100 বছর আগের একটি স্মৃতি। একদিকে দুঃসহ বেদনা, অন্যদিকে সেই বেদনা হতে উত্তরণের স্মৃতি। বেদনাকে সৃষ্টিশীলতায় বদলে নেওয়ার স্মৃতি, একটি শোককে বিশ্বপটে নিয়ে যাওয়ার স্মৃতি। আজ ছুটির দিনে যখন অন্য কাজের ভার একটু হালকা, নিজের জন্য একটু সময় আছে, সপ্তাহের চিন্তাভাবনা সরিয়ে অন্যদিকে দেওয়ার মতো 2-3 মিনিট সময় আছে, তখন সেই অবসরে এক বালকের মৃত্যু শতবর্ষ এবং তার নিঃসঙ্গ পিতার কথা এক লহমার জন্য স্মরণ করুন। কারণ প্রতিটি অঘ্রাণী নিশ্চিত পৃথিবীতে নেমে আসে সেই চন্দ্রকিরণ, রেলগাড়ি এবং এক নিদ্রাহীন মানব। এই 3 স্পর্শেই প্রতিটি হেমন্তকালে ডাক দিয়ে যান কবি। তার গোপন বিশ্ববিনারবে কেঁপে ওঠে অনন্তের মায়া। দুলেছে দিনকর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গরে।